স্বাধীনতার ৫৩ বছরেও স্বাস্থ্যসেবা নিয়ে স্বস্তি পায়নি বাংলাদেশের মানুষ। ঢাকামুখিতা আর সীমাহীন দুর্নীতির ফাঁদে উচ্চ মূল্যে সেবা কিনতে বাধ্য হয়েছেন জনসাধারণ। পদে পদে সেবা গ্রহীতারা হয়েছেন চরম বৈষম্যের শিকার। একটি গবেষণা বলছে চিকিৎসা ব্যয় মেটাতে যেয়ে প্রতি বছর ৬১,৩০,০০০ মানুষ দারিদ্র্যসীমার নিচে নামছে। এই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ২৪-এর গণ অভ্যুত্থান বৈষম্যমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ার একটি সুযোগ তৈরি করে দিয়েছে বাংলাদেশের সামনে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ৯০ দিনের মধ্যে স্বাস্থ্যসেবায় দৃশ্যমান পরিবর্তনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা। এখন প্রকাশের এই বিষয়ে আজকের আলোচনার বিষয় আমরা দিয়েছি ক্ষণগণনা ৯০। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ৪ জন অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর, স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান, চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সঙ্গে আরও আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক মিশু আলী সুহাস, এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার এম.এ. ফয়েজ, সাবেক মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। আপনাদের ৪ জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি অনুষ্ঠানের একেবারে শুরুতেই আমাদের মধ্যমণি মিশু আমাদের সঙ্গে আছে, তার কাছে প্রথমে জানতে চাইব যে এই যে আমাদের ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে যে বিপ্লব বলি বা গণ অভ্যুত্থান যেভাবে বলি, যেটি ছিনিয়ে নিয়ে এসেছে, এই এত ব্যস্ততার মধ্যে, এত কিছুর মধ্যে এখন আসলে আহতদের সেবা দেয়া, নিহতদের তালিকা করা, প্রতিদিনই আমরা দেখছি যে সমন্বয়করা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে। তার মধ্যে দিয়ে স্বাস্থ্যের যে বিষয়টি সংস্কারের ৯০ দিনের একটি ম্যান্ডেট ঘোষণা করা, মানে এটি আসলে কিভাবে হঠাৎ করে আসলে আসলো, যদি আমাদের একটু বলেন। প্রথমেই স্মরণ করছি আমাদের আন্দোলনের শহীদের প্রতি এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে সাথে আহত যারা আমাদের এই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন এবং এখনও হাসপাতালে আহত অবস্থায় ভর্তি চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের প্রতি এবং ধন্যবাদ জানাচ্ছি হসপিটালের প্রত্যেকটি চিকিৎসককে এবং চিকিৎসক থেকে স্টাফ এবং নার্স থেকে শুরু করে সকল শ্রেণীর কর্মচারীবৃন্দকে। যেটি আমরা যে ৯০ দিনের যে কথাটা বললেন, যে ৯০ দিনে আসলে বিষয়টা আমরা যখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেদিন ১৫ তারিখ থেকে যে আমাদের উপরে যে হাসিনা সরকারের যে প্রশাসন থেকে শুরু করে তাদের যে সংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী আমাদের উপর যেভাবে মেধাবী ছাত্রদের এবং সাধারণ মানুষের উপর যেভাবে তারা নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই সময় আমরা হসপিটাল সেক্টরে যে আমাদের চিকিৎসা করাতে গিয়ে আমাদের সহযোদ্ধাদের যেই ভুক্তভোগী হয়েছে, যেভাবে পরতে আমরা দেখেছি যে দুর্নীতি সিন্ডিকেট, সেই সিন্ডিকেটগুলোকে আমরা যখন দেখতে পেরেছি, তো আমাদের কাছে মনে হয়েছে প্রাইমারি স্টেজে যেই ৯০ দিনে সেই সিন্ডিকেটগুলো আমরা যে আমাদের প্রতিকূলতাগুলো আছে সেগুলো আমরা সংস্কার করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান, আপনার কাছে জানবো যে আসলে গণ অভ্যুত্থান তো আপনার সময় আরও ৯০-এর সময় আপনি দেখেছেন, এর পরপরই আসলে মানুষের প্রত্যাশা যে তৈরি হয়, এই ২৪-এর গণ অভ্যুত্থানের পরেও আসলে প্রত্যাশাটা আসলে মানুষের তৈরি হয়েছে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমিও আসলে এই অভ্যুত্থানের শহীদ এবং আহত এবং যারা সাহায্য করেছেন, আপনারা খেয়াল করেছেন যে ছাত্রদের পাশে লাখো জনতার যে সমর্থন ছিল, তাদের প্রতি অসীম শ্রদ্ধা অভিবাদন। অভ্যুত্থান মাত্রই আসলে এটা একটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন, এবং সাধারণভাবে মানুষের যে আকাঙ্ক্ষা যখন গড়ে ওঠে, সেখানে তার কিছু রাজনৈতিক উপাদান থাকে এবং কিছু ইনহেরেন্টলি যেগুলো থাকে তার মধ্যে দুটো মৌলিক উপাদান, যেটা হচ্ছে একটা স্বাস্থ্য বিষয়ে তাদের একটা ভাবনা থাকে, শিক্ষা বিষয়ে যেটা মিশু বলছিলেন। আসলে এটা খুবই সহজাত আসলে একটা ব্যাপার, যে কোনো অভ্যুত্থান বা বিপ্লবের পর কেমন স্বাস্থ্য ব্যবস্থা, কেমন শিক্ষা ব্যবস্থা, কেমন অর্থনীতি, এই যে এটা নামের ওই আন্দোলনটায় যে বৈষম্য বিরোধী যে কথাটা বলছেন, সেখানে মূলত যদি আজকের আলাপে আমরা ফোকাস রাখি, এখানে আসলে ওনারা হাসপাতালে আহত মানুষকে নিয়ে যাওয়ার পরে বৈষম্য এবং অন্যায়গুলো, যে দুর্নীতিগুলো, সেগুলো দৃশ্যমান হয়েছে। ৫৩ বছর এটা সত্যিকারের বাস্তবতা যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনও আসলে প্রান্তিক জনগোষ্ঠী না, শুধুমাত্র এই নগরের ধানমন্ডি থাকা মানুষকেও আসলে একটা মানসম্মত সেবা দিতে পারছে না। অতএব এটাকে আসলে এই সমস্যাটা তো চিহ্নিত করা হয়েছে, বারবার বলা হয়েছে, কিন্তু অভ্যুত্থান পরবর্তী অবস্থায় আসলে এখন আমাদের এই জন আকাঙ্ক্ষাকে ট্রান্সলেট করা দরকার, যে আসলে মানুষের মধ্যেকার যে বৈষম্যর বিরুদ্ধে যে আকাঙ্ক্ষা, আপনি ধানমন্ডির সঙ্গে গুলশানের সঙ্গে আর গুলশানের সঙ্গে করাইল বস্তির এই বৈষম্য তো সব স্তরে,
স্বাস্থ্য সুবিধার এই সকল বৈষম্য দূর করার জন্য যার কাছে অনেক টাকা আছে সেও কিন্তু সেবা নিয়ে স্বস্তি সেও পাচ্ছে না। এই জায়গাগুলোকে এইবার এই সমতাভিত্তিক একটা স্বাস্থ্য কাঠামো গড়ে তোলা এবং এখানে একটা বটম লাইন টানা যে এই পর্যন্ত স্বাস্থ্য রাষ্ট্র কিভাবে নিশ্চিত করবে তার অনেক মেকানিজম পৃথিবীতে আছে, কোনো আবিষ্কার করার দরকার নেই। বাংলাদেশের উপযোগী করে একটা স্বাস্থ্য কাঠামো তৈরি করা এবং এই যে তরুণরা এইটাকে সামনে নিয়ে আসলো। আপনারা খেয়াল করবেন এই দেশের কোনো অভ্যুত্থানে কোনো রাজনৈতিক এজেন্ডাতে কখনোই আসলে স্বাস্থ্য সামনে আসে নাই, কিন্তু ওনারা আসলে এবারে অল্প সময়ের মধ্যে এই স্বাস্থ্যকে সামনে নিয়ে এসছেন এবং একটা অসাধারণ ভালো কাজ করেছেন ওনারা, যে এই মুহূর্তের করণীয় হিসেবে ওনারা বলেছেন যে 90 দিনের একটা ডেডলাইন, 90 দিনের মধ্যে অর্জনযোগ্য জিনিসগুলোকে তালিকাবদ্ধ করে এবং তারপর মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অতএব এটাকে সামনে আনাটা ছিল জরুরি। তারা এটাকে সামনে এনেছে। আপনাকে ধন্যবাদ। আপনারা দেখছেন এখন প্রকাশ। অধ্যাপক আব্দুস সবুর, আপনার কাছে আসতে চাই। আমরা একটু গভীরে আসলে ঢুকতে চাই আলোচনার। আমরা অনেকবার আপনি সহ বা স্যার সহ নানা সময় আসলে স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে, ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আমরা একটি বিষয় দেখলাম যে একটি জাতীয় দৈনিকে যে পুলিশে 1.5 দশকে নতুন পদ সৃষ্টি হয়েছে 83,000, কিন্তু নিয়োগ হয়েছে 1,20,000। কিন্তু এই এখন টেলিভিশনের পক্ষ থেকে আমরা প্রায় 32টি জেলাতে গিয়েছি, আমরা দেখেছি যে এই জেলা হাসপাতাল বা উপজেলা হাসপাতালগুলোতে 30% থেকে 50% পর্যন্ত জনবল শুধু ফাঁকাই রয়েছে। মানে এটিকে আসলে আপনি বৈষম্য মনে করেন কিনা, বা কেন আসলে এরকম বৈষম্য আসলে হয়ে আসছে যুগ যুগ ধরে? ধন্যবাদ আপনাকে। পুনরাবৃত্তি হবে তা সত্ত্বেও আমাকে বলতে হবে এই যে গণ অভ্যুত্থানে যারা মারা গেছেন, শহীদ হয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আর ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত গণমানুষ এবং ছাত্রদেরকে যারা একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। এখন আপনি যে কথাটা বললেন, এই কথাটা তো মানে আমি অন্তত বহুবার বহু জায়গায় বলেছি। নতুন নতুন ক্যান্টনমেন্ট হয়েছে। এই যে মেট্রোপলিটন রেল, এটা দেখাশোনার জন্য একজন ডিআইজির আন্ডারে পুলিশের একটা ফোর্স তৈরি হয়ে গেল। থানা তৈরি হচ্ছে নতুন, র্যাবের ব্যাটালিয়ান দাঁড়াচ্ছে নতুন। কিন্তু যখন ডাক্তারদের পদ সৃষ্টি করতে যাওয়া হয়, প্রথম আমি নিজে এটার সাথে যেহেতু জড়িত, প্রথমেই হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকই রাজি থাকেন না যে উনি প্রস্তাবটি নিয়ে যাবেন। উনি বলেন যে গেলে তো কেটে দেবে। আমি যতবার বলেছি যে আপনি নিয়ে যান, মানে একটা হীনমন্যতায় ভোগেন আর কি। আচ্ছা, তার কারণ হচ্ছে চেয়ারটা রাখাটাই হচ্ছে সব কিছু, আর গৌণ। তারপরে সচিবের কাছে গেলে সচিব কাটবে, ঠিক আছে। এখন পুলিশের হাতে লাঠি আছে, আর্মির হাতে গুলি আছে। এখন আমি মাঝে মধ্যে যোগ করে হলেও বলেছি যে ডাক্তারের হাতে তো কিছু নেই, ডাক্তারের হাতে আইসিইউ এর মাস্ক আছে। তো সুতরাং এই ব্যুরোক্রেসির লোকজন হাসপাতালে যখন আইসিইউতে আসবে, তোমরা মাঝে মধ্যে মাস্কটা খুলে দিও, কষ্টটা কেমন লাগে দেখো। কথার কথা। এবং এই যে ডাক্তার যে স্বল্পতা রয়েছে, আপনি তো একটা এই যে কোভিডের সময় আমরা দেখলাম যে অনেকগুলো ডাক্তার নেওয়া হলো, তার মানে স্বল্পতা তো ছিল বটে। কোভিডের ধাক্কাটা সামাল দিতে পারলো না বলে লোক নিয়ে নিল। গত এই যে সর্বশেষ যে 5-6টা মেডিকেল কলেজ তৈরি হয়েছে, তার একটাতেও পদ সৃষ্টি হয়নি। তাহলে সেখানে পড়াচ্ছে কারা? ওই পাশের উপজেলা থেকে ডাক্তার নিয়ে যে আপনি যে বিভিন্ন জায়গাতে যে লোক পাননি, তার পেছনে অনেকগুলো কারণ হচ্ছে যে আপনার 50 শয্যার হাসপাতাল 100 হচ্ছে, 150-250 হচ্ছে, সব কিছুই তো বাড়ছে এবং সবাই শহরে থাকতে চায়। সুতরাং উপজেলার ডাক্তার এসে ডিস্ট্রিক্টে আসছে, ডিস্ট্রিক্টে যে ডাক্তার মেডিকেল কলেজ যাচ্ছে, ঢাকায় আসছে। মানে কোনো মতে মানে আপনার যখন ভ্যাকান্সি থাকবে তখন পানি নিচের দিকে যেরকম গড়াবে, ওরকম শূন্য পদ সবসময় প্রত্যন্ত অঞ্চলে ফাঁকা থাকবে। ঢাকাতে তো আর কোনো পদ ফাঁকা থাকবে না, ফাঁকা থাকবে খাগড়াছড়িতে, বান্দরবনে। ঠিক আছে স্যার, আপনি কাটাকাটির কথা বলছেন যে সেটি কি আসলে ওনারা জানেন পূরণ হবে না, নাকি আসলে ওনারাও আসলে কম চান? মানে বাস্তবতাটা আসলে কি? এখানে দুটো গল্প। ওটা নিয়েও বহু আছে যে অন্তত আমি যখন এগুলোর সাথে জড়িত ছিলাম বা পরে জড়িত হয়েছে, আমি বলেছি যে দেখো, তোমাদের যদি 10টা লোক লাগে তোমরা 20টা চেয়েও। আচ্ছা, কেন 20টা চাইলে তো কেটে 10 করবে। কিন্তু আমাদের যারা কর্তা ব্যক্তি আছেন তারা 10টা লাগলে পরে 5টা চায়, তারপর ওনারা কেটে 2টো করে দেয়। আপনি বলছেন যে আসলে চাওয়ার প্রবণতা বাড়াতে হবে, তাহলে হয়তো সমস্যার সমাধান হতে পারে। আমরা কিছুক্ষণ পরে আসছি। আপনারা দেখছেন এখন প্রকাশ।
আপনারা দেখছেন এখন প্রকাশ। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন অধ্যাপক ফয়েজ। আপনার কাছে স্যার জানতে চাই যে 2000 সাল 2011 সাল বা বিভিন্ন সময়ে স্বাস্থ্য নীতি প্রণয়ন হয়েছে, কিন্তু সেই নীতিগুলো আসলে আদৌ বাস্তবায়ন হয়েছিল কিনা, বা আসলে আমাদের বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে চলছে এখানে সংশোধন কোন জায়গায় প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি গভীর শ্রদ্ধা জানাই যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের গণ অভ্যুত্থানের যে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি, এবং যারা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে কিংবা বাড়িতে কষ্ট পাচ্ছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং তাদের প্রয়োজনীয় পুনর্বাসন কামনা করছি। আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের যে বিভিন্ন সময়ে যে স্বাস্থ্য নীতি যেগুলো প্রণীত হয়েছে, শেষবার 2011 সালে, ওখানে তো বিভিন্ন লক্ষ্যমাত্রা আছে, বিভিন্ন কর্মকৌশল আছে, চ্যালেঞ্জেস আছে। কর্মকৌশলের মধ্যে প্রায় 39টা কর্মকৌশল আছে, কিন্তু এটা তো অনেক পুরনো, 2011 সাল। এখন দেখুন আমাদের যে বর্তমানে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সেই পুরনো কর্মকৌশল দিয়ে স্বাস্থ্যনীতি এটা দিয়ে আসলে আমাদের বর্তমান সমাজের বর্তমান সময়ের যেসব স্বাস্থ্য চ্যালেঞ্জ, যেসব স্বাস্থ্য সমস্যা, এগুলো মোকাবেলা করা আসলে কঠিন। এখন নতুন করে আমাদের স্বাস্থ্যনীতি করাটা অত্যন্ত জরুরি হয়ে গেছে। বিশেষ করে কোভিড পরবর্তী এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেখানে মানুষের সবার জন্য সুস্বাস্থ্য, বিশেষ করে মানুষের অর্থনৈতিক ক্ষতি যাতে না হয় তাই জন্য, তো এই ধরনের কর্মকাণ্ড সহ আমাদের এটাকে আসলে নতুন করে এটা ধারায় মানে এটা নতুন করে এটা তৈরি করতে হবে, সৃষ্টি করতে হবে, এবং এটা এখন করাটা অত্যন্ত জরুরি। এটা হলো একদিক। আবার যেগুলো আছে আমাদের কর্মকৌশল যেগুলো আছে, এগুলো যে সবসময় প্রয়োগ করা হয়েছে বা করা গেছে তা ঠিক না। কারণ আমাদের যে কর্মকৌশলগুলো যেগুলো ছিল, যেই ধরনের জনবল প্রয়োজন, যেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন এবং এই জন্য যে অর্থ প্রয়োজন, এগুলি কিন্তু কোনোটাই একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ না। কাজেই এখন বর্তমান একবিংশ শতাব্দীর যে চ্যালেঞ্জ, যেগুলো যে সমস্যাগুলো, এগুলো বিশেষ করে যারা এগুলো সমাধান করবেন, যেসব স্বাস্থ্য পেশাজীবী আছেন। আমরা একটু আগে শুনলাম যে মনে করেন বৈষম্য কীরকম, আমি একটা উদাহরণ দিই। এদেশে 50 ধরনের কমপক্ষে বিশেষজ্ঞ চিকিৎসক, 50 ধরনের বিশেষায়িত স্বাস্থ্যসেবা আছে বিভিন্ন ধরনের, কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা যেটা আছে, একেবারে প্রাথমিক গ্রাম পর্যায়ে যেটা আছে, এই প্রাথমিক স্বাস্থ্যসেবাটা কিন্তু এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়ম আছে যে অ্যাক্রেডিটেটেড পেশাজীবী, স্বাস্থ্য পেশাজীবী, একটা শিক্ষিত স্বাস্থ্য পেশাজীবী হতে হবে। এখনও আমরা কিন্তু সেই এটা স্বল্প শিক্ষিত কিংবা এগুলো আসলে স্বাস্থ্য পেশাজীবী বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে খাটে না। আবার এরকম গ্রামে যায় আছে না কেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা উপজেলা থেকে নিচের দিকে গ্রামে যায় থাকুক না কেন। আবার দেখুন শহরে কিন্তু তার একেবারেই অপ্রতুল। শহরের যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বলতে যা আছে, এগুলো মূলত এনজিও নির্ভর, এবং এটা এখানে আমাদের কয়েক হাজার দেশব্যাপী যে ফর প্রফিট লাভের জন্য যে ল্যাবরেটরিগুলি থাকতে পারে, কিন্তু ওইগুলো গুণগত মান তো অত্যন্ত ভিন্ন টাইপের। তো তাই জন্য আমি মনে করি যে কোনো কার্যকর রেফারেল পদ্ধতি নাই। আপনি দেখেন বড় হাসপাতালগুলিতে, আপনি একটু আগে যে শুনলাম যে ডিস্ট্রিক্ট হাসপাতাল, জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতাল, ওখানে দেখবেন যে 2-3 গুণ রোগী বেশি থাকে, অনেকগুলো রোগী ফ্লোরে থাকে, কারণ আমাদের এখানে কার্যকর রেফারেল পদ্ধতি নেই। কাজে এগুলো এখানে যে বৈষম্য মানে এত প্রকট, এগুলো সমাধান করা আমি অত্যন্ত আমরা মানে জাতীয়ভাবে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের তরুণ প্রজন্মের কাছে। ওরা যে সামনের দিকে এই সমস্যাগুলিকে আমাদের এটা যে মানুষের জন্য সর্বজনীন স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যে অপ্রতুল, আমি মনে হয় বিভিন্ন দিকে, এমনকি একেবারে দেখুন একবারে প্রান্তিক পর্যায়ে মানুষের যে যেগুলোকে বলা হয় হেলথ লিটারেট সোসাইটি তৈরি করা, এটা তো আমরা আসলে একেবারে আমাদের কোনো অবস্থান খুব কম দিকে। আমাদের তো মানুষজনকে আমরা সুশিক্ষিত করতে পারি নাই, বিশেষ করে রোগ নিরাময়, প্রশমন কিংবা পুনর্বাসন, এগুলির বিষয়ে প্রত্যেকের নিজস্ব আঙ্গিকে তাদের দায়িত্ব আছে। কিন্তু এখনও আমাদের দেশে দেখুন চিকিৎসার নামে এখনও অনেক রকমের বিভিন্ন ধরনের অপচিকিৎসা চলমান। এগুলো কিন্তু কোনো অবস্থাতেই
গুণগত মানের চিকিৎসার পক্ষে যায় না। আমি স্যার মনে করি আপনাকে এই সুযোগে ধন্যবাদ। আমাদের আমরা পুরো আবারও আলোচনায় স্বাস্থ্য আসবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে তারপর ফিরছি। দর্শক, আমরা ফিরবো কিছুক্ষণ পরে। দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন প্রকাশ। আমরা মিশুর কাছে জানতে চাই যে এখন তো উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার সবাই মিলে চেষ্টা করা হচ্ছে যে একটা সুপার সেবা কিভাবে দেয়া যায় যারা আহত হয়েছেন, কিন্তু যখন সহিংসতা ছিল, পরিবেশটি যখন স্বাভাবিক ছিল বা একটু অস্থিরও ছিল, ওই সময় আসলে আপনারা সেবা নিতে গিয়ে হাসপাতালের অভিজ্ঞতাটা আপনার কাছে একটু জানতে চাই। দেখেন, ঢাকা মেডিকেল হলো 1000 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল। তো সেখানে যেহেতু আমাদের প্রথমত ঢাকার মধ্যে যে ঢাকা থেকে ঢাকার আশেপাশে যে জেলাগুলোতে যে সংঘর্ষগুলো হলো, সেখান থেকে ঢাকা মেডিকেলে মিনিমাম মানে নর্মাল টাইমেই আপনি 1000 আসন বিশিষ্ট হলো, সেখানে 3 থেকে 4000 সেবা পার ডে নেওয়া হয়। তো সেই পরিমাণ ডক্টর একটা ক্রাইসিস আছে। নিউরোতে মাত্র 5 জন কি 6 জন ডক্টর। আপনি 18 তারিখে আমার কাছে 18 থেকে 19শে জুলাই আপনি একজন ডক্টর ওটিতে প্রায় 32 ঘন্টা চিকিৎসা মানে ওটিতে ছিলেন। তো আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা এটা কিন্তু আপনার প্যাশেন্টের জন্য এটা ভালো না যে একটা ডক্টর যদি ওটিতে 32 ঘন্টা। আমি আমার কাছে একজন চিকিৎসক এসেছিলেন, 21 দিন টানা সেবা দিয়ে গেছেন। জি, এটা একটা ঝুঁকিপূর্ণ, কিন্তু এটা আপনার যে রুগী তারও জন্য একটা ঝুঁকিপূর্ণ এবং ডক্টরের জন্য। তাই সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। আমি হলো বেসিক্যালি যে 15 তারিখের কথা বলি, আমাদের বিভিন্ন হসপিটালে যেটা হয় টর্লি থেকে শুরু করে যে বিভিন্ন সিন্ডিকেট আছে এখানে। আপনার টর্লি নিতে যাচ্ছে একটা সেই খাগড়াছড়ি থেকে একজন আসে ট্রিটমেন্ট নিতে, তার জন্য ট্রলি একটা ক্রাইসিস, সেখানে টাকা দিয়ে ট্রলি নিতে হচ্ছে। এই যে এই সিন্ডিকেটটা গত 15 বছরে আপনি ঢাকা মেডিকেলে এবং স্বাস্থ্য খাতে তৃতীয় শ্রেণীর কোনো তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীর কোনো সরকারি দপ্তরগুলো কোনো নিয়োগ দিচ্ছে না। তো এই যে জনবল, এই যে ক্রাইসিস, এনাদের দ্বারাই আমাদের দুর্নীতি বা এই সিন্ডিকেটগুলো হচ্ছে এদের দিয়ে। আর আমরা যেগুলো ফেস করছি, আমাদের গণ অভ্যুত্থানের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 15 তারিখে যেই সংঘর্ষগুলো হলো, আমরা প্রথমত আমি ঢাকা মেডিকেলে 15 তারিখ থেকে ওইখানে আছি। ওইখানকার অভিজ্ঞতাটা এমন হয়েছে যে আমরা টিকিট নিতে যাচ্ছি, আমরা দ্রুত আমাদের যে রুগীরা আসতেছে, এটা কিন্তু খুব হিউজ পরিমাণ একটা রুগী আমরা দিচ্ছি, কিন্তু সার্ভিসটা আমরা পাচ্ছি না। এমনও হচ্ছে যে প্রাইমারি ট্রিটমেন্টও আমরা দিতে পারতেছি না। সেখানে সার্ভিস না পেয়ে মারা গেছে এমনও হয়েছে। হ্যাঁ, এমনও হয়েছে যে সার্ভিস না পেয়ে, প্রপার ট্রিটমেন্ট না পেয়ে। আমি আপনাকে গত 17 তারিখের কথা যদি বলি, 16 তারিখের কথা বলছি, যেদিন আমাকে ক্যাম্পাস থেকে আমাদেরকে হল ছাড়া করলো, সেই দিনেই আপনার একজন আমার চোখে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় আসছে, তার একটা অপারেশন রাইট টাইমে হয়নি দেখে সে মারা গেছে তার চিকিৎসার অভাবে। তো ঢাকা মেডিকেলের আমরা প্রথম থেকে যেগুলো আমাদের যে এক্সরে, তারপর বিভিন্ন মেশিনের একটা ক্রাইসিস, এবং আমরা দেখা যাচ্ছে যে আপনার এক্সরে রুমের সামনে অনেক ভিড় মানে রুগীদের, সেখানে মাত্র 2টা এক্সরে এবং অপারেটর মাত্র একজন। আবার আপনি সিটি স্ক্যান রুমে যান, সেখানে অপারেটর একজন এবং রুগীর একটা জনবল সংকট আপনারা টের পেয়েছেন। জি জি। আমরা আসবো। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন প্রকাশ। অধ্যাপক সাইদুর রহমান, আপনার কাছে জানবো যে আপনার সঙ্গে বহুবার আলোচনা হয়েছে যে বাংলাদেশে একজন সাধারণ মানুষের যে অর্থনৈতিক যে চাপ সেবা নেবার ক্ষেত্রে, এটির সিংহভাগই আসলে ওষুধে চাপটা আসলে তাকে নিতে হয় আর কি। ওষুধের নৈরাজ্য দীর্ঘ বছরগুলোতে, আমি শুধু 15 বছরের কথা বলছি না, কেমন হয়েছে? মানে এই জায়গা থেকে আমরা কখনো আসলে বের হওয়ার চেষ্টা করেছি কিনা, বের হতে পেরেছি কিনা, বা এখন আমাদের সামনে যে সময় এসেছে আমাদের আসলে কোন জায়গা থেকে হাত দেওয়া দরকার? দেখেন, এটা তো আসলে একটা নৈরাজ্যকর অবস্থা স্বাধীনতার পরপর ছিল। ওষুধে আমাদের সামর্থ্য ছিল না, সাহায্য নির্ভর ছিলাম। 82 সালের ওষুধ নীতির মধ্য দিয়ে বাংলাদেশ স্বাবলম্বী হয়ে উঠতে আরম্ভ করলো। 82 থেকে 93 পর্যন্ত প্রায় 1 দশক আসলে আমাদের ওষুধ শিল্প বিকশিত হলো এবং এই সামর্থ্যটা একটা নিয়ন্ত্রিত মূল্য নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে ছিল, মান নিয়ন্ত্রিত ছিল। কিন্তু 93 অনওয়ার্ডস আসলে পর্যায়ক্রমে যেটা হলো যে ওষুধ শিল্প, বিকশিত শিল্প বহুজাতিক কোম্পানির মতো আচরণ শুরু করলো এবং পর্যায়ক্রমে তারা আসলে নীতিগুলোকে দুর্বল করতে আরম্ভ করলো। তার মানে একটা ওষুধ শিল্প স্বাস্থ্যনীতির বদলে পর্যায়ক্রমে এটা একটা শিল্পনীতি হয়ে উঠতে আরম্ভ করলো এবং এর ফলে স্বাভাবিকভাবেই
চাপ বাড়তে আরম্ভ করলো সাধারণ মানুষের উপরে। তখন ওষুধ ছিল 300, এখন 1300-র উপরে ওষুধ। তো এই যে পর্যায়ক্রমে আরও 1000 ওষুধ বাজারে আসলো, সেগুলো পর্যায়ক্রমে মানুষের ঘাড়ের উপরে ওষুধের মূল্যের কারণে বোঝা বাড়লো। রেগুলেটরি মেকানিজম তারা মান নিয়ন্ত্রণ করতে পারেন না, সেই কারণে বাজারে বিভিন্ন মানের ওষুধ পাওয়া শুরু হয়ে গেল। দোকানের সংখ্যা বাড়তে বাড়তে এখন 2.5 লক্ষ হওয়ার কারণে এই রেগুলেটরি মেকানিজম এই দোকান নিয়ন্ত্রণ করতে পারে না। স্যার এখন তো বলে 4 লাখ হয়ে গেছে এরকম। মানে আমরা ওনারা যে হিসাব দেয় 2.5 লক্ষ, 2.5 লক্ষ তো আমেরিকাতে 80,000 দোকান, 38 কোটি লোকের ওখানে, এবং এটা আধুনিক দেশ। তার মধ্যে অর্ধেক দোকান হচ্ছে ফার্মেসির মধ্যে, অ্যাকচুয়াল ফার্মেসি, অর্ধেক আবার আমাদের এই এগোরার মতন সুপার শপের ভেতরে। আর সেইখানে আমরা তাদের অর্ধেক জনগোষ্ঠী নিয়ে তাদের 4 গুণের বেশি ওষুধের দোকান। যে কোনো জায়গায় হাঁটলে 100। তারা কিন্তু চিকিৎসকের ভূমিকাও কিন্তু তারা পালন করছে। সেটাই, এবং এই যে 3 মাসের প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণ সম্পর্কে প্রশ্ন আছে এইগুলো, এবং তার পাশাপাশি ফয়েজ স্যার বলছিলেন যে আমাদের আসলে অ্যাক্রিডিটেশন না, এটা আসলে একটা আলাদা অর্থ আছে যে বাংলাদেশের চিকিৎসক কে, এই ব্যাপারটা ডিফাইন করা হচ্ছে না। এর ফলে চিকিৎসকের প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক, আমি কথার কথা বললাম ওষুধ পাওয়া যাবে, এই কথাটা অর্থ করা যায় না, কারণ চিকিৎসকের ডেফিনেশন বাংলাদেশের পারসেপশনে। এটা দুঃখজনক যে লং মার্চ করে ডাক্তারদেরকে প্রমাণ দিতে হচ্ছে যে আমি চিকিৎসক, আপনারা চিকিৎসক। আগামীকালকে এটা খুবই দুঃখের কথা এটা। সো একটা আমরা আশা করবো আর কি যে এবারে যেহেতু এই সংস্কারের কথাগুলো আসছে, সংস্কারে আসলে ওষুধ খাতের একটা বিশাল সংস্কার প্রয়োজন। মূলত মনে রাখা দরকার ওষুধ শিল্পের মালিকদের সকল রাজনৈতিক দলের উপর যে ইনর্মাস প্রভাব, এটা রাষ্ট্রের উপর সম্পূর্ণ প্রভাব ফেলে। অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশা করব যে এই প্রভাবমুক্ত একটা সরকার হিসেবে এই যুগান্তকারী পরিবর্তনের সূচনা করবেন। এর আগের বারে আমরা যেটা 82 বলছি, সেটা আসলে একটা এমন ধরনের সরকার ছিল যেটা তুলনামূলকভাবে কোনো রাজনৈতিক দলের প্রভাব না থাকার কারণে শিল্পগুলো সেভাবে প্রভাবিত করতে পারেনি। অতএব এটা একটা সঠিক সময় বাংলাদেশ ওষুধ খাতকে যেটুকু অর্জিত সাফল্য, সেটা গণমানুষের কল্যাণে যেন এটা অনুদিত হয়, এই অংশটুকু এবারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এক্সপেকটেশন। ধন্যবাদ। আমি একটু স্যারের কাছে জানবো যে স্যার, সরকারি হাসপাতাল, একটা সময় আমরা শুনতাম যে সরকারি হাসপাতাল আর বিনামূল্যে চিকিৎসা এটি একটি সমার্থক শব্দ ছিল, কিন্তু এখন আমরা প্রতিবেদন করতে গিয়ে বিভিন্ন সময় দেখেছি যে সেখানে তিনি একটি শয্যায় থাকছেন, ওষুধ তাকে কিনতে যেতে হচ্ছে, পরীক্ষা করার জন্য পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে, এবং প্রতিদিন আপনি যদি আইসিইউ বলেন, আমরা 14,000 টাকা পর্যন্ত একদিনের খরচ দেখেছি। এমনি একটা শয্যা পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের বৈষম্যের শিকার তো আসলে হয়েই থাকে। এবং আপনি জানেন যে খুব ভালো হাসপাতাল যেগুলোকে বলি আমরা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যদি বলি, এখানে দেখা যায় যে প্রধানমন্ত্রীর পরিবার, মন্ত্রীর পরিবার, তাদের যে একটা লবিং, মানে সেটি কাটিয়ে উঠতে উঠতে সাধারণ মানুষ আসলে শয্যা পর্যন্ত যেতে পারে না। আমি খরচের প্রসঙ্গে যদি যাই, যে এই সরকারি হাসপাতাল যে বিনামূল্যে থেকে মানুষের সেখান থেকেও যে আসলে খরচ করা লাগছে, মানে এইটি আসলে কিভাবে পরিবর্তন হলো, বা এখান থেকে আসলে পরিত্রাণের কোনো পথ কি আমাদের আছে কিনা? পরিত্রাণের তো পথ আছেই। তার কারণ হচ্ছে যে এই যে আপনিই তো বললেন যে সরকারি হাসপাতালে বিনামূল্যে সেবা তো পাওয়া যেত এক সময়, সেই বিনামূল্যে সেবা থেকে এখন মূল্য দিয়ে সেবা নেওয়ার পর্যায়টা আসলো কেন? জি, এটা অনেকগুলো কারণ আছে, যদি একটা একটা করে দেখেন। প্রথম ব্যাপারটা হচ্ছে যে সরকারি হাসপাতালে যেরকম চাপ বেড়েছে, অনেক কারণে চাপ বেড়েছে। একটা হচ্ছে যে আমাদের যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে, সুতরাং লোকজন আসছে, মানুষ সচেতন হয়েছে, লোকজন আসছে, ফলে রুগীর চাপ বেড়েছে, কিন্তু সেই অনুপাতে কিন্তু বাজেট হয়নি। জি। এখন আমাদের এখনও যদি আপনি বাজেট দেখেন, তাহলে বাজেটে সড়ক পরিবহনে সর্বোচ্চ বাজেট, বিদ্যুতে সর্বোচ্চ বাজেট, স্বাস্থ্যে কিন্তু সর্বোচ্চ বাজেট না। এবং আমাদের যে স্বাস্থ্যের জন্য যে বাজেট, সেটা কোনো আন্তর্জাতিক মানেই ধারে কাছে নাই আর কি, ঠিক আছে? তাহলে যদি পয়সাই না থাকে, তাহলে পয়সাটা আসবে কোত্থেকে? এটা গেলো এক। যে পয়সাটুকু আছে, সেই পয়সাটুকু কাজে ব্যবহৃত হচ্ছে না, অকাজে ব্যবহৃত হচ্ছে। ওই যে সিন্ডিকেটের গল্প যেটা বললেন, সেটা হচ্ছে যে কোন মেশিন কিনলে কার কতটা পার্সেন্টেজ পাওয়া যাবে, সেই মেশিনটা কিনতে হবে। মেশিনটা কিনে ফেলে রাখলো, কাজে আসলো। এবং যেটি কোভিডের সময় সব থেকে বেশি হয়েছে, অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা। তার মানে হচ্ছে যে প্রথম হচ্ছে যথেষ্ট বাজেট নেই, যে বাজেটটুকু আছে সেটাও হচ্ছে আপনার 9-6 হচ্ছে, ফলে দিন শেষে ওই যে মানুষের নিজের ঘাড়ের উপরে আসছে, আউট অফ পকেট যেটা বলছে, নিজের পকেট থেকে খরচটা করতে হচ্ছে। কিন্তু এটা করার কথা ছিল না। এবং যদি পরিসংখ্যান দেখেন, পরিসংখ্যান খুব সোজাসাপটা। যখন সরকারি বরাদ্দ স্বাস্থ্য খাতে কমা শুরু হয়েছে, তখন
পকেট থেকে খরচ বেড়েছে। স্যার আমি এখানে গ্রাফ একটু যুক্ত করলে করতে চাই সোজা স্যার যে দেখা যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের অনেককে আমরা দেখছি যে মেগা প্রকল্প যেখানে সব থেকে বেশি খরচ হয়েছে সেগুলোর কিন্তু সমালোচনা করা হচ্ছে। তার মানে কি আসলে এই জায়গাতে যে খরচটা নিয়মিতভাবে করা হতো বিগত সরকারের বিভিন্ন নির্বাচন পরবর্তী সময়ে বা তাদের টিনিউরে, সেটি কি আসলে কমতে পারে কিনা বা স্বাস্থ্যের কোনো আশা আপনি দেখেন কিনা? না, এখানে তো কতগুলো জিনিস তো খুব সহজ সোজা সাপটা হিসাবেই করা যায়। যেরকম আগের সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে সব বিভাগে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় করবে, 4টে করেছে। এখন এর ভিতরে এই ছোট্ট একটা দেশে 4টে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আদতে কোনো দরকার আছে কিনা, যদি খুব বেশি ইনভেস্ট না হয়ে থাকে তাহলে সেটা রিভার্স করে দিলেই ওখানে পয়সা বাঁচবে। জি, মেডিকেল কলেজ যেগুলো সর্বশেষ 4-5টা যেটা করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেটার যদি খুব বেশি ইনভেস্ট না হয়ে থাকে, যদি রিভার্স করা যায়, তাহলে আমরা তো একসময় দেখেছিলাম এটা হয়েছিল এরশাদের সময় সম্ভবত, হ্যাঁ, যে উনি এসে ইমিডিয়েট আগে যে 5-7টা মেডিকেল কলেজ তৈরি করেছিল বিএনপি, সেটা বন্ধ করে দিয়েছিলেন এবং ওই স্টুডেন্টগুলো বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট করেছিলেন। তো ফলে এগুলো সবটা অ্যাসেস করে দেখতে হবে। যদি সাবস্টেনশিয়াল ইনভেস্টমেন্ট হয়ে থাকে তাহলে তো রিভার্স করার কোনো রাস্তা নেই, কিন্তু হয়তো রিভার্স করা যাবে, যেহেতু আমার জানা মতে খুব সাবস্টেনশিয়াল ইনভেস্টমেন্ট হয়নি। সেই জিনিসগুলো, আমার কথা হচ্ছে যে যেটা লাগবে না, আমাদের এই ছোট্ট দেশে 116-17টা মেডিকেল কলেজ, ঠিক আছে, আমাদের লাগে নার্স বেশি, লাগে টেকনিশিয়ান বেশি, সেগুলোর দিকে কিন্তু নজর নেই। নজর হচ্ছে এখন এই যে আমাদের মধ্যবিত্ত মানসিকতা, সবার ছেলে মেয়ে ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ নার্স হতে চায় না। কিন্তু স্যার আমি শুধু মানে একটি বাক্যে জানতে চাচ্ছি যে মানে সেটি পরিবর্তন হতে পারে কিনা আপনি আশা? হ্যাঁ, সম্ভব। এটা হচ্ছে কি যে যারা, আপনি চিন্তা করেন যে সমস্ত বৈপ্লবিক সিদ্ধান্তগুলো হচ্ছে, একদিনে আপনি 300-400 জনপ্রতিনিধি বিদায় করে দিলেন একবার র্যান্ডামলি, হয়তো লেজিটিমেটলি হয়েছে, ইলেকশন নিয়ে প্রশ্ন ছিল, ফলে অনেক বৈপ্লবিক সিদ্ধান্ত কিন্তু নেওয়া হচ্ছে, সরকার কিন্তু স্বাস্থ্য এর মধ্যে আসলে ঢুকে এখন গেলেই বরং ভালো। স্বাস্থ্য এর ভিতরে যদি ঢুকতে পারে, তার কারণ হচ্ছে যে জিনিসগুলো খুব সোজা, সবাই জানেন যে এতগুলো মেডিকেল কলেজের দরকার নেই, তাহলে কোনটা বন্ধ করার পর্যায়ে আছে। হাসপাতাল লাগবে, মেডিকেল কলেজ আর মেডিকেল কলেজ হাসপাতাল দুটো আলাদা জিনিস। হাসপাতাল আমাকে সেবা দেয়, মেডিকেল কলেজ যেমন ডাক্তার তৈরি করে। আমার কতগুলো ডাক্তার, আমরা এমনি স্যাচুরেশনে আছি, আমাদের WHO সিদ্ধান্ত অনুযায়ী যে যত ডাক্তার লাগবে সেটা আমরা স্যাচুরেশন পর্যায়ে পৌঁছে গেছি। তো ওই জিনিসগুলো করা যায়। পরিবর্তন আসলে বৈপ্লবিকভাবেই করা দরকার, যেহেতু সব জায়গায় হচ্ছে আর কি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরছি। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন প্রকাশ। অধ্যাপক ডাক্তার ফয়েজ, আপনার কাছে জানতে চাইবো যে আমরা যত চিকিৎসক আসলে তৈরি করছি, চিকিৎসক আসলে ঠিকমতো চিকিৎসা দিতে পারছেন কিনা সেটির জন্য আসলে প্রশিক্ষণ খুব জরুরি, একই সঙ্গে গবেষণাটা আসলে জরুরি। আমরা বিগত দিনে দেখেছি যে 1 বছর 100 কোটি টাকার বাজেটও আমরা হতে দেখেছি এবং এই গবেষণা অনেকে করার চেষ্টাও করেছে, কিন্তু সেটি আসলে ঠিকভাবে হয়েছে কিনা বা প্রশিক্ষণ এবং গবেষণা কত গুরুত্ব দেওয়া উচিত চিকিৎসকদের জন্য, সেটি আপনার কাছে একটু জানতে চাই স্যার। ধন্যবাদ। আসলে আধুনিক যুগের যে মেডিকেল শিক্ষাটা, এটা আসলে দক্ষতা নির্ভর এবং সমন্বিত। দক্ষতা নির্ভর সমন্বিত চিকিৎসা শিক্ষা ব্যবস্থাটা চালু হয়েছে 1910 সালে। এরপরে 2010 সালে এটার 100 বছরের পূর্তি উপলক্ষে কমিশন হয় এবং এখন থেকে 15 বছর আগে ওরা আসলে নির্দেশনা দিয়েছে, ওরা পন্থা বাতলিয়ে দিয়েছে কী ধরনের দক্ষতা নির্ভর মেডিকেল শিক্ষা হবে। আমাদের দেশে যে বর্তমান যে শিক্ষা, মেডিকেল এডুকেশন, আমি MBBS বলছি না, বিভিন্ন ধরনের স্বাস্থ্য পেশাজীবীর যে শিক্ষা, এই শিক্ষাটা অনেক পুরানো ধাঁচে, এটা 19বিংশ শতাব্দীর। এখন আমাদেরকে এটা অতি দ্রুততার সাথে এটাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার জন্য আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিনীতভাবে আমি অনুরোধ করব যে মেডিকেল শিক্ষাটাকে প্রাধিকার দেওয়াটা খুব প্রয়োজন। মেডিকেল এডুকেশনটা কোনো সময় প্রাধিকার পায় নাই, এটা উচ্চশিক্ষার অংশ। উচ্চশিক্ষার যে কর্মকৌশল আছে, কয়েকশো পৃষ্ঠার ডকুমেন্টে মেডিকেল এডুকেশনের কথা উল্লেখই নেই। তা আমি মনে করি এটা শুধুমাত্র স্টুডেন্টশিপে না, এটা পরবর্তীতে ওনারা যখন বিভিন্ন রকম পেশাজীবী কর্মকাণ্ডে আসে, ওইখানে একটা কন্টিনিউড সার্বক্ষণিক একটা প্রফেশনাল ডেভেলপমেন্ট বলা হয়, এটা প্রয়োজন।
এবং এগুলো অ্যাক্রেডিটেড করা খুব খুব জরুরি, তাতে করে এটা কন্টিনিউ সার্বক্ষণিকভাবে এটা নজরদারির মধ্যে থাকবে, গুণগত মান দেখবে, গুণগত মানের স্বাস্থ্যসেবা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত গুণগত মানের চিকিৎসা শিক্ষার সাথে, গুণগত মানের পেশাজীবীর সাথে। আমার মনে হয় এটা একটা উৎকৃষ্ট সময়। স্যার, আপনার কাছে একই সঙ্গে জানতে চাই যে আমাদের তো সীমাহীন সমস্যা, এই সমস্যাগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে দীর্ঘমেয়াদের জন্য এখন থেকে কোন কোন আসলে পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? আমার মনে হয় মেডিকেল এডুকেশনটাকে, আমি মেডিকেল এডুকেশনের মধ্যে যেহেতু আপনি বলছেন, এটাকে প্রাধিকার দেওয়া দরকার, গুরুত্ব দেওয়া দরকার, এবং মেডিকেল এডুকেশন এবং স্বাস্থ্যসেবা একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। কারণ স্বাস্থ্য পেশাজীবীরা দেশের একই রকম স্বাস্থ্যসেবা দেবেন। এই স্বাস্থ্য পেশাজীবী তৈরিতে যদি আমরা যথাযথ গুরুত্ব না দিই, একটু আগে আমরা যেটা শুনলাম, মেডিকেল কলেজগুলো তো আসলে মেডিকেল কলেজ হাসপাতালটা তো একটা একাডেমিক হাসপাতাল, ওই হাসপাতালের কতগুলো চরিত্র আছে। বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালগুলোর ওই চরিত্রের মধ্যে আছে কিনা, গুণগত মানের মেডিকেল এডুকেশন হচ্ছে কিনা, এটা দেখাটা খুব জরুরি। আমার মনে হয় এটা যদি আমরা প্রাধিকার না দিই, তাহলে আমরা সংখ্যা যতই বাড়ুক না কেন, আমাদের গুণগত মানের স্বাস্থ্যসেবা দিতে আমরা ব্যর্থ হব। একই রকমভাবে আপনি বলেছেন যে গবেষণার কথা। আসলে আমাদের দেশে তো স্বাস্থ্য সমস্যা অনেক রকমের। এই স্বাস্থ্য সমস্যাগুলো তো আমাদের সমাধান করতে হবে। সমস্যা মানেই একটা সুযোগ, সমস্যা মানেই একটা অপরচুনিটি। এগুলোকে আমাদের বিভিন্নভাবে গবেষণার মাধ্যমে করা দরকার, উন্নত করা দরকার। কিন্তু এই যে গবেষণা করার জন্য যে প্রাতিষ্ঠানিকীকরণ বলা হয় রিসার্চ কাউন্সিলকে, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, এটা অত্যন্ত আমি বলবো এটা কম গুরুত্ব পেয়েছে বিভিন্ন সময়ে। গত 50 বছরও এটা গুরুত্ব পায়নি। আমাদের আশেপাশের দেশে মেডিকেল রিসার্চ কাউন্সিলগুলি যেরকম, বাংলাদেশের মেডিকেল রিসার্চ কাউন্সিলের প্রাতিষ্ঠানিকীকরণ হয়ই নাই। বরং আমরা দেখি, যেমন আমাদের সাথে দেখেন, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল তখন তৈরি হয় 72 সালে, তারপরে 73 সালে তো বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল হয়। ওদের এখানে 11টা ধরনের রিসার্চ উইং আছে, ডিরেক্টর জেনারেল থেকে শুরু করে বিভিন্ন ব্রাঞ্চ, বিভিন্ন ডিস্ট্রিক্টে। অথচ বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, আপনি যে বলছেন যে গবেষণার জন্য টাকা দেওয়া সত্ত্বেও, এটা তো রিসার্চ কাউন্সিলের মাধ্যমে দেওয়াটা বাঞ্ছনীয়। এবং যদি তাদের দক্ষতা, তাদের সক্ষমতা যদি খুব দুর্বল হয়, তাহলে তো সম্ভব না। কাজে তাদের সক্ষমতা বাড়ানো দরকার, প্রাতিষ্ঠানিকীকরণ দরকার, এবং এটাও আগে অতীতে অত্যন্ত কম গুরুত্ব পেয়েছে। আমি মনে করি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি যে এই অবস্থার পরিবর্তন হবে বলে আমরা মনে করছি, আর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি স্যারের কাছে একটু জানতে চাইবো যে বর্তমান প্রসঙ্গ থেকে আসলে বলছি যে আপনি জানেন যে বর্তমান নতুন করে যাকে মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে, অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন স্যার, তাকে ঘিরে আমরা আসলে দেখছি যে এক পক্ষ বলছে যে তিনি থাকুক, আর এক পক্ষ বলছেন তার থাকার প্রয়োজন নাই। এই যে রাজনীতিকীকরণ, এবং আমরা অতীতেও দেখেছি যে যারা বেশি দুর্নীতি করেছেন স্বাস্থ্য অধিদপ্তরকে ঘিরে, বদলি বাণিজ্য করেছেন, পদোন্নতির বাণিজ্য করেছেন, এমনও হয়েছে যে স্বামী স্ত্রীকে ডেকে জানা হয়েছে তারা কোথায়, তাদের পোস্টিংটা 2 সীমান্তে দেওয়া হয়েছে, পরে টাকা নিয়ে তাদেরকে আবার মিলিয়ে দেওয়া হয়েছে। এই যে এক ধরনের নৈরাজ্য চলেছে, মানে এই পেশাটাকে বা এই স্বাস্থ্যসেবার জায়গাটিকে কি আসলে রাজনীতির বাইরে রাখা আমাদের জন্য আসলে কল্যাণকর কিনা, আপনি কি মনে করেন? কল্যাণ না, এটা অবশ্য করণীয়। যদি বলেন যে আসলে একটি প্রধান সমস্যা, তাহলে আসলে দলীয়করণ। এটা হচ্ছে স্বাস্থ্য বন্দোবস্তের এটার প্রশাসনিক কাঠামো, এটার সেবা কাঠামো, প্রত্যেকটা জায়গায় যে সাংঘাতিকভাবে দলীয়করণ হয়েছে, এবং যার ফলশ্রুতিতে আমি প্রফেসর রোবেদ আমিন একজন ভালো বিজ্ঞানী, একজন ভালো চিকিৎসক, কোভিডকালে অসম্ভব সাহসিকতা দেখিয়েছেন তিনি হাসপাতালে। আমার জানা মতে কোনো রকম দুর্নীতির অভিযোগ ওনার বিরুদ্ধে উঠেনি আজ অবধি। ওনার বিরোধিতা এবং সমর্থনের ইস্যুটা আমি চাচ্ছি না, কিন্তু এরকম একজনের বাইরে ওনার চাইতে একজন ভালো বিকল্প ওইখানে পরিচালক দেওয়ার যতদূর সম্ভব না আর কি। এরকম অবস্থায় কেন এটা এক পক্ষ সমর্থন করে, এক পক্ষ বিরোধিতা? অ্যাবসলিউটলি দলীয় বিবেচনায়। জি। এবং এই দৃষ্টিভঙ্গি থেকে যদি চিকিৎসকের মতন একটা পেশা, এরকম একটা মহৎ পেশার মানুষরা এইটার ঊর্ধ্বে উঠতে না পারেন, এবং এরপরে এই একই ঘটনা ঘটে নার্সে, একই ঘটনা ঘটে হেলথ টেকনোলজিস্ট, পুরো স্বাস্থ্য কাঠামো একেবারে মাঠ পর্যায়ে কাঠামো পর্যন্ত বিভিন্ন দলীয় শিবিরে বিভক্ত হয়ে যাওয়ার কারণে এটার সেবার যে মৌলিক চরিত্র, এই সেবাদানকারীদের মৌলিক চরিত্রে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। অতএব এটা সংস্কার শুরু হতে হবে, যেগুলো বলছেন সবাই, বিভিন্ন খাতে সংস্কার হতে হবে, কিন্তু দলীয় রাজনীতি
এই মহান পেশাকে যেভাবে কলঙ্কিত করছে, এটা থেকে মুক্ত হওয়ার জন্য সংগ্রাম লড়াইটা শুরু করতে হবে এই সরকারের এই আমলেই। এবং এই লড়াইটা নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের শিক্ষা নিতে হবে এবারের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, যে একটা অদলীয় প্রতিষ্ঠান কিভাবে আসলে সমগ্র দেশের সকল দলীয় ব্যর্থতার মুখে, কারণ মানুষের আস্থা কেন তাদের পেছনে ছিল, এটার প্রধান কারণ হচ্ছে এটা অদলীয় চরিত্র। জি, অবশ্যই স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন প্রকাশ। অধ্যাপক সৌর, আপনার কাছে জানতে চাই যে আমরা বহু বছর ধরে কথা বলছি যে মানুষের অর্থনৈতিক বোঝাটা চিকিৎসা নেবার ক্ষেত্রে কিভাবে কমানো যায়। এই আলোচনায় আসলেই সবার আগে ইন্স্যুরেন্স পলিসির কথা বলা হয় আর কি, কিন্তু এটি আসলে বাংলাদেশে কি আসলে এটি সম্ভব কিনা, এই আলোচনাতে আমাদের যাওয়ার দরকার আছে কিনা, বা অন্য কোন মাধ্যমে জনগণের অর্থনৈতিক বোঝাটা কমানো যায় বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। প্রথম ইন্স্যুরেন্সের কথাটা বলে নিই। বাংলাদেশে ইন্স্যুরেন্স অ্যাজ এ হোলই খুব একটা কি বলবো জনপ্রিয় বিষয় না। জি, আপনি যে কোনো কারোর সাথে আলাপ করেন, ইন্স্যুরেন্সের উপর কারো কোনো বিশ্বাস কম, কোনো আস্থাই নাই। ঠিক আছে, কেন নাই সেগুলা একটা লম্বা আলোচনা। যেখানে ইন্স্যুরেন্সেরই মার্কেট শেয়ার নেই, সেখানে হেলথ ইন্স্যুরেন্সের তো আরও নেই। সুতরাং হেলথ ইন্স্যুরেন্স অন্তত আগামী 15-20 বছরে বাংলাদেশে দাঁড়াবে বলে মনে হয় না। ইন্স্যুরেন্সটাকে আগে দাঁড়া করাতে হবে, তারপর তো হেলথ ইন্স্যুরেন্স। এখন জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার গল্পটা, ঠিক আছে, এটা পৃথিবীব্যাপী স্বীকৃত ব্যাপার যে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা সরকারের পয়সায় বিনামূল্যে সরকারের কাছে পৌঁছাতে হবে। সরকার যেরকম পুলিশ পোষে, সরকার যেরকম থানা পোষে পয়সা দিয়ে, সেরকম সরকারকেও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পুষতে হবে সরকারের পয়সা দিয়ে। এটার থেকে ব্যত্যয় হলেই সেবাতে ঘাটতি হবে, ঠিক আছে। এবং এইখানে কোনো রকম কম্প্রোমাইজ করার কোনো স্কোপ নেই। এটা সরকারের দায়িত্ব, সরকারকে করতে হবে, ঠিক আছে। তার জন্য ট্যাক্স বেশি বাড়াতে হয়, বাড়াক, অন্যভাবে পয়সা জোগাড় করতে হয়, করুক, কিন্তু এই দায়িত্বটা সরকারকে নিতে হবে। একই সঙ্গে বেসরকারি হাসপাতালের যে নৈরাজ্য, মানে এই যে খরচের যে বিশাল তারতম্য, এই জায়গাতে আসলে কতটা স্ট্রিক্ট হওয়া দরকার, এটা ক্যাটাগরাইজ করা দরকার বা কি করা দরকার? এটা তো আবারও হচ্ছে যে এটা সরকারের ব্যর্থতা। জি, প্রথম কথা হচ্ছে যে আইন দ্বারা বেসরকারি খাতকে রেগুলেট করার চেষ্টা করা হচ্ছে সে 1982 সালের পুরনো আইন, যার নখ দাঁত কিছুই নাই। তারপরেও যতটুকু আছে সেটাও তো প্রতিপালন হচ্ছে, কারণ ওই আইনে পরিষ্কার বলা আছে যে বেসরকারি প্রতিষ্ঠানে তার সেবা মূল্য ঝুলিয়ে দিতে হবে। এখন ভোক্তা অধিকার যদি কারণ বাজারে দিয়ে চালের দাম আর তেলের দাম দেখে, তাহলে পপুলারে যে দেখতে পারবে না কেন, ল্যাবে এটা যেহেতু ছাত্ররা দেখছে, কিন্তু এটাই তো আসলে সমাধানের আসলে পথ না, এভাবে তো আর দেখে কদিন দেখবে। স্যার, আপনাকে ধন্যবাদ। আমি মিশুর কাছে একটু জানতে চাইবো যে এই যে এত আলোচনা রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে, এই যে নির্বাচন কমিশন বা বিভিন্ন ধরনের আলোচনা কিন্তু আসছে, এর মধ্যে স্বাস্থ্য আসলে হারিয়ে যাবে কিনা, এটা হচ্ছে আমাদের সবার ভয়। সেক্ষেত্রে আপনারা কতটুকু এর অবস্থানটাকে শক্ত করে রাখবেন, স্বাস্থ্যসেবার বিষয়টি? আচ্ছা, দেখুন, বাংলাদেশে আসলে বাংলাদেশে সকল সেক্টরে দুর্নীতি এবং সকল সেক্টরে আপনারা দেখেন যে আমলাতন্ত্র দিয়ে গঠিত। এখানে ডক্টররা দেখেন, ডক্টরদের সিন্ডিকেট আছে, ডক্টররা হলো পলিটিক্যাল, বিভিন্ন দলীয়করণ আছে। আপনি সবচেয়ে অবাক হবেন যে ডক্টররা সব জায়গায় সিকিউরিটি আছে, কিন্তু ডক্টরদের কোনো সিকিউরিটি নেই। আপনি দেখেন ঢাকা মেডিকেলে 15 তারিখে গুন্ডা বাহিনী অ্যাটাক করলো, সেখানে ডক্টররাও কিন্তু সিকিউরিটি ছিল না, সেখানে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি নেই। আবার আপনি এটাও দেখেন যে প্রত্যেক বছরে 20 থেকে 30, আমার অনুসন্ধানে 20 থেকে 30 জন ডক্টর দলীয়করণের কারণে নির্যাতিত। হ্যাঁ, তো এই যে আমাদের সিকিউরিটি সেখানে দিচ্ছি না। তো আমাদের যেটা আমাদের স্যার বলছিলেন যে ইন্স্যুরেন্সের যে কথাটা আসছিল, যে আপনি ট্যাক্সে যে উন্নত দেশগুলোতে কি হয় যে ট্যাক্সের পাশাপাশি একটা স্বাস্থ্য খাতের জন্য একটা ইন্স্যুরেন্স রাখা হয়, তার একটা অংশ, কিন্তু বাংলাদেশে কিন্তু সেটা হচ্ছে না। এর কারণে অনেক এই যে আপনি এই যারা হলো ছড়াগুলিতে প্রায় 150টা 100, আমি আপনার কাছে শুধু সংক্ষেপে জানতে চাই যে এই আন্দোলনটা, স্বাস্থ্য সংস্কারের যে বিষয়টি আপনারা তুলে এনেছেন, 90 দিনের মধ্যে আপনারা পরিবর্তন করবেন, এটি হারিয়ে না যাওয়ার জন্য আসলে কি করতে পারেন? 30 সেকেন্ডে যদি আমাকে বলেন। হারিয়ে আমরা হলো যে আমরা যে মানে আমাদের একটা
রূপরেখা তৈরি করছি, সেই রূপরেখা এবং সকলকে একত্রিত করে, আমাদের সিনিয়র স্যারদেরকে একত্রিত করে আমরা সেই রূপরেখা তৈরি করছি। সেটা আমরা যাতে হারিয়ে না যায় সেই জন্য আমরা যে স্ট্রাকচারগুলো আগের অভিজ্ঞতা থেকে যে স্ট্রাকচারগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা সেটি তৈরি করে দিলে ভালো হয়। আমি স্যারের কাছে একেবারে শেষ প্রশ্ন করতে চাই স্যার, মানে এই যে বিজয় বা দ্বিতীয় স্বাধীনতা যেটি ছাত্ররা আসলে বলছে, এটি আসলে খুব সহজে আসলে আসে নাই। জাতিসংঘের হিসেবেই 650, ছাত্ররা বলছে 1000 পর্যন্ত মৃত্যু হয়েছে, আহতের কোনো হিসাব নেই। এই সময়েও যদি স্বাস্থ্য ব্যবস্থায় যদি পরিবর্তন না আসে, এই সুযোগ কি আসলে আদৌ আসবে কিনা আপনি আসলে কিভাবে দেখেন? বাংলাদেশ যেটা দ্বিতীয় স্বাধীনতা, মানে এটা একটা রাষ্ট্রের তো আসলে একটা অ্যাসপিরেশন থেকে স্বাধীন হয়েছিল। এবারে স্বাধীনতা যদি বলি আমরা যে রাষ্ট্রের একটা কল্যাণমুখী রূপান্তর হবে, কল্যাণমুখী রূপান্তরের অন্যতম প্রধান উপাদান উন্নয়ন বলতে আসলে এই উন্নয়ন কে ভোগ করবে? একজন সুস্থ মানুষ, এবং এই সুস্থ মানুষকে সুস্থ রাখার বন্দোবস্তটা হচ্ছে কল্যাণমুখী রাষ্ট্রের একটা প্রধানতম পিলার। সো এইটা হচ্ছে এবারের অ্যাসপিরেশন। ওনারা ভ্যানগার্ডের মতন, এনারা হচ্ছে অতন্দ্র প্রহরী এই ছাত্র আন্দোলন, এবং ওনারা পাহারা দিবেন যে ওনাদের এই যে 90 দিন এবং এর পরেও যে আসলে ওনাদের যে আকাঙ্ক্ষা, গণমানুষের যে আকাঙ্ক্ষা থেকে আসলে রাষ্ট্র সংস্কার বা মেরামতের কথা বলা হয়েছে, এই মেরামতটা যেন সেই লক্ষ্যে ঠিক থাকে। অতএব লক্ষ্য ঠিক রাখার ওনারা পাহারা দেবেন। আর আমরা মনে করি আমরা যারা মুরব্বী বা আমরা যারা এই বিষয়গুলোতে দীর্ঘদিন যাবৎ ছিলাম, আমরা আমাদের সাধ্যমতো আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের যে স্বপ্ন ছিল যেটা প্রায় হারিয়ে যেতে বসছিল, ওনারা আমাদেরকে আবারও সেই স্বপ্ন পূরণের একটা সম্ভাবনা দেখিয়েছেন। আশা করি এই সুযোগটা আমরা হারাবো না। সেই অপেক্ষায় রইলাম স্যার। ধন্যবাদ, এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। একটি বিজয়ের জন্য শত শত মানুষ জীবন দিয়েছে, কিন্তু স্বাস্থ্যের সংস্কার যদি না হয়, আমরা প্রতি বছর দেখছি বিনামূল্যে লাখ লাখ মানুষের মৃত্যুর ঘটনা এই বাংলাদেশ দেখছে। শুধু ক্যান্সারে যদি বলা হয়, একটি পরিসংখ্যান বলে যে প্রতি বছর 1,09,000 মানুষ শুধু বিনামূল্যে মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় আসলে মারা যাচ্ছে। সেক্ষেত্রে এই সংস্কার না হলে নীরবে নিভৃতে আমার, আপনার বা পরিবারের যে কেউ সদস্য আমাদেরকে ছেড়ে হয়তো চলে যাবে। তাই সংস্কারটি প্রয়োজন, এবং যে কোনো মূল্যে অন্যান্য খাতের সাথে সাথে স্বাস্থ্যের বিষয়টি আসলে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। তো আমরা আশা করছি সেই পরিবর্তন আসবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।